ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের ক্ষতগুলো দেখছে তে। আজ ৩ বছর হতে চলল, এখনো জাঙ্কুকের দেওয়া ক্ষতগুলো তের শরীরে জ্বলজ্বল করছে। তের চোখ পড়ল ওর ডান হাতের পোড়া জায়গায়, যেটা জাঙ্কুকের দেওয়া। এখনো অনেকটাই গাঢ় হয়ে আছে পোড়া দাগটা, অথচ ওর কোনো দোষই ছিল না। এখনো মনে পড়ে ওই সেই দিনের ভয়ঙ্কর ঘটনাগুলো। জ্বলন্ত গরম আয়রন দিয়ে ওই হাতটা পুড়িয়ে দিয়েছিল জাঙ্কুক ওরই এক বন্ধুর সাথে হাত মেলানোর জন্য, অথচ ওর কোনো দোষই ছিল না। শুধু তাই নয়, বিয়ে বাড়িতেই তীর গালে ঠাস করে জোরে থাপ্পড় লাগিয়েছিল জাঙ্কুক। তারপর ট্রেনে হিসড়ে বাসায় নিয়ে গিয়েছিল। এইসব কথা মনে পড়তেই শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন সময় টেকুককে নিয়ে রুমে প্রবেশ করলো লিজা। তে টেকুকে কোলে নিয়ে এক ধ্যানে ওর মুখটার দিকে তাকিয়ে আছে। খিলখিল করে হাসছে আর আধো আধো গলায় আওয়াজ করছে, তে দেখে টেকুককে। টেকুকের এমন আচরণ দেখে অজান্তেই তের মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। খুব খুশি হয়েছিস তাই না আমাকে পেয়ে? সত্যি তো, তুই জন্ম নেওয়ার পরে আমাকে পেয়েছিস বা কতটুকু? কয়দিন পড়ালেখার চাপে ব্যস্ততায় তোকে সময় দিতে পারিনি। বলতে পারিস ইচ্ছে করেই তোকে সময় দেয়নি। জানিস, সব মায়ের মতো আমারও ইচ্ছে করে প্রাণ ভরে মাটিতে স্বাদ নিতে। তুই আমার প্রথম সন্তান, আমার ইচ্ছে করে তোকে প্রাণ ভরে আদর করি। দিনের বেশিরভাগ সময় তোর সাথে কাটাই, কিন্তু তোর এই যে ধীর স্থির নিষ্পাপ চাহনি, খয়েরি টানা টানা মায়াবী চোখ, তোর এই চেহারা আমাকে তোর কাছে আসতে বাধা দেয় রে। তোর এই চেহারা আমার কাজে বাধার সৃষ্টি করে। শুনতে খারাপ লাগলেও আমি নিরুপায় রে। তুই যে একদম তোর বাবার চেহারা পেয়েছিস। তোর হাসি, তোর ওই চোখ বারবার আমাকে ক্ষত বিক্ষত করে। তোর চেহারায় আমার মনে মায়ার থেকে বেশি আতঙ্ক জাগে। আমাকে ক্ষমা করে দিস মা। আমি হয়তো কোনোদিনই পারবো না তোকে আর ৫টা মায়ের মতো কাছে টেনে নিতে। এই বলে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা ঠোঁটে টেকুকের কপালে চুমু খেলো তে। তারপর রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলো। সামনের মাসে সোনামণির দ্বিতীয় জন্মদিন, মনে আছে তো? আমি ঠিক করেছি বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করব। অনেক প্ল্যান করেছি। বড় মা, আমি ওকে কোনোভাবেই বিলাসবহুল জীবন দিতে চাই না। যতই বিলাসবহুল জীবন দিব, ততই এই অভ্যাসগুলোর অভ্যাস হয়ে যাবে। ওর সামনে অনেক কিছু সহ্য করতে হবে। আর তাছাড়া এসব অনুষ্ঠান আমি পছন্দ করি না। এসব কি বলছিস তুই তে? হ্যাঁ, একদম ঠিক বলেছি। তোমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকলেও আমি পারবো না। আমি জানি ও ঠিকই আসবে। ওর হাত থেকে আমার নিস্তার নেই। তে, ও মরে গেছে। তুই জানিস, তাও কেন বারবার একই কথা বলছিস? তুই এইভাবে তোর মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। এভাবে কল্পনার জগৎ থেকে তুই না নিজে ভালো থাকবি, না তেকুকে ভালো রাখতে পারবি। ও মরেনি। কেন বারবার একই কথা বলিস? এটা আমার কোনো কল্পনা না। তোরা কেউ ওকে আমার থেকে ভালো চিনিস না। আমি অনুভব করতে পারি যে ও আছে আর ও আসবেই। দুনিয়ার সবাইও যদি এসে বলে জাঙ্কুক আর নেই, তাও আমি বলবো ও আছে। আচ্ছা তে, একটা কথা বলতো, তুই সত্যিই চাস ও ফিরে আসুক? ও ফিরে আসলে তুই খুশি হবি? আমার তো এখন তাই মনে হচ্ছে। এমন করে তো মানুষ তখন বলে যখন কেউ তার জন্য অধীর আগ্রহী থাকে। তুই ওকে এখনো ভালোবাসিস? জানি না, কিচ্ছু জানি না আমি। আমি শুধু এইটুকুই জানি, ও আমার জন্য একটা আতঙ্ক, যা আমাকে ছেড়ে কখনো যাবে না। না, আমি সেই আতঙ্ক থেকে দূরে যেতে পারবো। বুঝেছিস? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি। ল্যাবে ঢোকার সাথে সাথে একজন প্রফেসর ল্যাবে এলেন আর বললেন, প্রথমেই একটা খারাপ খবর বলি। তোমাদের বলা হয়েছিল তোমরা আমার আন্ডারে ইন্টার্নি করবে, আমাকে অ্যাসিস্ট করবে। আমিও খুব খুশি ছিলাম। তোমাদের মতো ব্রাইট স্টুডেন্ট, বিশেষ করে তে, যে পুরো মেডিকেল কলেজের পুরনো স্টুডেন্টদেরকে রেকর্ড ব্রেক করে হাইয়েস্ট স্কোর করেছে ফাইনাল এক্সামে, তাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে গাইড করতে পারবো। কিন্তু অন্তত দুঃখের সাথে বলছি, এবার আর তা হলো না। একটা আর্জেন্ট কাজে আমাকে ইমিডিয়েট অ্যাব্রোড যেতে হবে, তাও 1 বছরের জন্য। স্যার, তাহলে আমাদেরকে গাইড করবে কে? আমার জানা মতে এই মেডিকেল কলেজের একমাত্র আপনি বেস্ট নিউরোলজিস্ট। তাহলে আপনি চলে গেলে? বসিতে আগেই ব্যস্ত হইও না। তোমরা আমার স্টুডেন্ট, আমি নিশ্চয়
তোমাদের ব্যবস্থা না করে এত বড় সিদ্ধান্ত নিব না। হ্যাঁ, আমি ক্লাস নিতে পারবো না ঠিকই, সেজন্য আমি তোমাদের দায়িত্ব আমার একজন বিশ্বস্ত স্টুডেন্টের হাতে দিয়ে যেতে চাই। তোমরা নিশ্চয়ই ডেকের নাম শুনেছো। বিশ্বের বড় বড় নিউরোলজিস্টের মধ্যে ও এখন অন্যতম। আর আমার পরিবর্তে আমি ওকেই বলেছি তোমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আজই ও এসেছে মেডিকেল কলেজে। এটাই গুড নিউজ। হঠাৎ করে ওর অত্যন্ত পরিচিত অনাকাঙ্ক্ষিত একটা কণ্ঠস্বর শুনতে পেল। মেয়ে কাবিন। যে সামনে ঘুরে মানুষটাকে দেখে ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে, ভয়ে ওর শরীর ঘামতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে অজান্তে ওর মুখ থেকে বের হয়ে আসে, জাঙ্কুক। ভয়ে পুরো শরীর কাঁপছে। লোকটা যতই এগিয়ে আসছে ওর হার্টবিট যেন দ্রুত হয়ে আসছে। হঠাৎ করে ওর চারদিকটা কেমন অন্ধকার হয়ে মাথার মধ্যে কেমন ঘুরতে লাগলো। আস্তে আস্তে ওর শরীর নিস্তেজ হয়ে আসলো। এক সাইডে ঢলে পড়ে যেতে নিল। ও দেখলো জাঙ্কুক ওর দিকে দৌড়ে আসছে। ব্যাস এইটুকুই দেখলো, তারপর চোখটা বন্ধ হয়ে গেল। যেই নিচে পড়ে যেতে নিল অমনি তেকে ধরে ফেললো। তারপর ওকে কোলে তুলে নিল। ক্লাসের সবাই তের এমন সেন্স হারানো দেখে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক তেকে কোলে নিয়ে ছুটে গেল কেবিনের উদ্দেশ্যে। আর পিছু পিছু প্রফেসর ছিল, সাথে ব্যাচমেট ছিল তের। কেবিনে যাওয়ার পর দ্রুত জাঙ্কুক তেকে বেডে শুয়ে দিল। তারপর ওর পালস রেট চেক করলো, তারপর বিপি চেক করে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। স্যার, কি হয়েছে তের? কোনো চিন্তা করো না তোমরা, এখনই ওর সেন্স ফিরে আসবে। আসলে হঠাৎ করে কোনো কারণে বিপি হাই হয়ে গিয়েছিল আর ওর শরীর এটা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন আস্তে আস্তে বিপি নর্মাল হয়ে যাবে। আচ্ছা শোনো জেকে, আমাকে তো বাসায় ফিরতে হবে 3টায় ফ্লাইট। আমি তাহলে গেলাম। তুমি কি থাকতে পারবে তের সাথে? হ্যাঁ অবশ্যই স্যার, তে এখন আমার দায়িত্ব। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি ওদের সাথে। এই জন্যই তো তোমার উপর আমার এত ভরসা। আচ্ছা থাকো তাহলে, গেলাম। এই বলে প্রফেসর রুম থেকে বিদায় নিল। আর এদিকে তের মাথার কাছে বসে থাকলো জাঙ্কুক। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর আস্তে আস্তে চোখ খুলল। আর চোখ খুলে ওর পাশে জাঙ্কুককে দেখে হুড়মুড় করে উঠে বসে পড়ল। আপনি আমার পিছু কোনোদিনও ছাড়বেন না, তাই না? আমার জীবনে এত কিছু পরেও আপনার শান্তি হয়নি? জাঙ্কুক কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছো তুমি এসব? আমি তোমার পিছু নিয়েছি। আমি তো দেখলাম আজই তোমাকে প্রথম। তাহলে এসব কথার মানে কি? নাকি সেন্স হারানোর পর তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে? ছাড়ুন বলছি, আমি সব জানি। এসব আপনারই চালাকি। আমি ঠিকই বুঝেছিলাম আপনি মরেননি। এই তুই এসব কি বলছিস? কে মরলো বাঁচলো? তোর কি মাথা ঠিক আছে? ইনি আমাদের জেকে স্যার। আর তুই বা ওনাকে চিনবি কি করে? উনি তো 17 বছরেরও বেশি সময় ধরে লন্ডনে থেকেছে। তাহলে ও তোরা বুঝবি না? উনি তোদেরকে মিথ্যা কথা বলেছে সব। উনি এই দেশেই থাকে আর ওনার নাম জেকে নয়, জাঙ্কুক। কি? কে জাঙ্কুক? আমি কোনো জাঙ্কুককে চিনি না। ওকে ফাইন, বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আমার পাসপোর্ট আর এনআইডি। কি লেখা আছে এখানে? এটা কিভাবে সম্ভব? আপনি এতদিন বিদেশে ছিলেন কিভাবে? আপনার নাম যে কে বা হলো কিভাবে? সত্যি করে বলুন আপনার প্ল্যান কি? আবার সেই একই কথাতে, আমি তোমার প্রফেসর, তোমার সিনিয়র। তার উপর দিয়ে প্রফেসরের রিকোয়েস্টে আমি এখানে এসেছি। তুমি যদি এভাবে আমাকে অপমান করো, আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর তোমার ব্যাপারেও লিগ্যাল অ্যাকশন নিব। মানুষের ভালো করতে আসাও দোষ। তোমরা কিভাবে ইন্টার্নি কমপ্লিট করো আমি দেখে নিব। এই বলে বেশি রাগি রাগি ভাব নিয়ে রুম থেকে চলে যেতে নিল। স্যারকে আটকা। উনি আমাদের জন্য অনেক বড় সুযোগ। ওনার আন্ডারে আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার কি বললো শুনলি? লিগ্যাল অ্যাকশন যদি তোর বিরুদ্ধে নেয়, তুই কি সহজে ডাক্তার হতে পারবি? একটাবার ভেবে দেখ, এটাই তো স্বপ্ন। সবার কথা কথিতে বেশ ভাবনায় পড়ে গেল। ওর মনে হলো ও কোনো ভুল করছে না তো, কারণ এই লোকটার সাথে জাঙ্কুকের চেহারার অনেকটা মিল আছে। অনেকটা বলতে বেশিরভাগই একই রকম উঁচু লম্বা সুঠাম দেহ, খয়েরি চোখ, একই রকম হাসি। এত মিল থাকা সত্ত্বেও পুরোপুরি তো জাঙ্কুকের মতো না। তাছাড়া এই লোকটা নাকি 17 বছর ছিল বাইরে, কিন্তু জাঙ্কুকের সাথে 3 বছর আগে অব্দি ও সংসার করেছে। এসব ভেবেই ও পেছন থেকে জেকেকে ডাকলো, শুনছেন? আমার ভুল হয়েছে।
আমি আপনাকে অন্য আরেকজন ভেবে এসব কথা বলে ফেলেছি। আসলে আপনার চেহারা অনেকটাই তার সাথে মিলে তো তাই তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। সরি স্যার। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি কারণ তোমার রেজাল্ট খুব ভালো আর স্যারের কাছে অনেক সুনাম শুনেছি তোমার। তবে নেক্সট টাইম থেকে খেয়াল থাকে যেন। আর আজ থেকে ২৪ ঘন্টা যখনই আমার দরকার পড়বে হাজির হবে তুমি। কারণ তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আর হ্যাঁ, তোমরা মেয়েরাও শোনো, আজ থেকে আমার আন্ডারই কাজ করবে। ওকে স্যার, আমরা এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলতে অমনি পেছন থেকে যেতে ডাকলো। তে তে যেতে গিয়েও থেমে গেল। তের এখনো মনে হয় যে এই লোকটাই জাঙ্কু, কারণ এরকম সুরে একমাত্র জাঙ্কুকে ওকে ডাকতো। তের এমন দাঁড়ানো দেখে জেগে তের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি আমার কি? তে অবাক হয়ে যায় এমন প্রশ্নে। তেকে এমন ভয় পেতে দেখে জেগে একটা বাঁক হাসি দেয়, তারপর তেকে বলে, কি হলো, এমন ভাবে ভয় পাচ্ছ কেন? যেন আমি জেগে না। জাঙ্কুক ঠিক যেমনটা লেবে ভেবে ভয় পেয়ে সেন্স হারিয়ে গিয়েছিলে। আসলে থাক, এসব প্রসঙ্গে আর না যাই। যে জন্য ডাকলাম, আমি তোমার প্রফেসর, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। সেদিক থেকে যে কোনো কাজে আমার অনুমতি নেওয়া জরুরি কিনা আমি শুধু বলেছি যাবে। আমি কি অনুমতি দিয়েছি এখনই যাও? একজন বলে উঠল, স্যার আমাদের তিনজনেরই ভুল হয়েছে, এরপর থেকে খেয়াল রাখবো। এরপর তিনজন মেডিকেল কলেজ থেকে বের হয়ে বেশ কিছুদূর এগিয়ে এলো, কিন্তু আজ যেন কিছুতেই গাড়ি পাচ্ছে না। হুট করে ওদের ব্যাচের একটা ছেলে এসে বাইক নিয়ে হাজির হলো আর ফ্লার্ট করা শুরু করলো। এই যেতে, এসো আমার বাইকের পেছনে বসো, তোমাকে বাসা অব্দি ছেড়ে দিই। এমনিতে আজকে সকালে অসুস্থ হয়ে গিয়েছিলে। তোমার মতো একটা টসটসে সুন্দরী মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার খুব কষ্ট লাগে। এই বলে হাতটা শক্ত করে ধরে ফেললো। এরই মধ্যে ঠাস করে একটা চড় ওর গালে এসে পড়লো। এমন থাপ্পড় এসে পড়লো যে সিটকে বাইক সহ নিচে পড়ে গেল টাল সামলাতে না পেরে। এত দুর্বল হলে চলে, একটা চড়ে উপকার। আসলে তোমার এই গালে একটা মশা বসেছিল, আর তোমাদের প্রফেসর হিসেবে আমার দায়িত্ব তোমাদের সব রকম বিপদ থেকে রক্ষা করা, রাইট? যদি ব্যথা পেয়ে থাকো সরি। তুমি তাদেরকে বেশি গার্ড করার চেষ্টা করবে যাদেরকে তুমি বেশি ভালোবাসো, আর আমি ভালোবাসি আমার স্টুডেন্টদেরকে। অতঃপর আস্তে আস্তে সবাই চলে গেল, শুধু রয়ে গেল জাঙ্কুক আর তে। তে এখনো এক ধ্যানে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, আর জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে এলো। তের কপালের চুলগুলো আলতো করে কানে গুঁজে দিল, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলল, এতই যখন ভয় পাও সেই মানুষটাকে, তাহলে তাকে ছেড়ে আসার সময় তোমার 10 বার ভাবা উচিত ছিল যে যেই মানুষটার অনুমতি ছাড়া চোখের পলক অবধি যাওয়ার সাহস হয় না, সেই মানুষটার চোখে ফাঁকি দেওয়ার সাহস করলে তার পরিণতি কি হবে। জেকের মুখে এমন কথা শুনে তের ভয়টা আরো বেড়ে গেল। কি হলো, ভয় পাচ্ছ? পাওয়াটাই স্বাভাবিক। চলো তোমার ভয়টাকে আরেকটু বাড়িয়ে দিই। তুমি না একদম ঠিক ধরেছো, আমি জাঙ্কুক। বউ যদি বরকে না চিনে তাহলে আর কে চিনবে বলো তো? আমি ফিরে এসেছি। তুমি কি করে ভাবলে বউ তুমি আমাকে ধোঁকা দিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করলেও আমি তোমাকে ভালোবাসি বউ। তাই আমার থেকে দূরে যাওয়ার কথা আর ভুলেও ভেবো না। কিন্তু আফসোস, তুমি দুনিয়ার কাউকে বোঝাতে পারবে না যে আমি জাঙ্কুক, কারণ জাঙ্কুককে তো তুমি নিজের হাতে খুন করেছো। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। আচ্ছা আচ্ছা, এসো গাড়িতে ওঠো, তোমার বান্ধবীরা গাড়িতে অপেক্ষা করছে। তুমি হয়তো ভুলে গেছো, জাঙ্কুক কোনো কথা একবারের থেকে দুবার বলা পছন্দ করে না। যাও ওঠো বলছি গাড়িতে। তে আর কিছু না ভেবেই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। জাঙ্কুকও গাড়িতে উঠে পড়লো, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। গাড়ি চলতে চলতে কখন যেতে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। বেশ খানিকক্ষণ পর তের ঘুম ভাঙে গাড়ির হর্নের শব্দে। যেটি চোখ খুলে তে দেখে ও কারো বুকে মাথা রেখে শুয়ে আছে, আর কেউ ওকে হাত দিয়ে জড়িয়ে আছে। এরপর আস্তে আস্তে ঘুমানোর আগের কথা মনে পড়ে। ও উপরের দিকে মাথা তুলে দেখে জাঙ্কুকের বুকে শুয়ে আছে, আর আশেপাশে ওর বান্ধবীরা নেই। জাঙ্কুক এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে আছে, আর এক হাত দিয়ে গাড়ির হর্ন সামনে বাজাচ্ছে। তে মুখে কিছু না বললেও মনে মনে এতদিন পর জাঙ্কুকের বুকে শুয়ে ওর বেশ ভালোই লাগছে। হঠাৎ করেই তের অতীতের কথা মনে পড়ে গেল, আর দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল। উঠেছো তাহলে? আচ্ছা একটা কথা বলি,
এতই যখন আমার বুকে শোয়ার ইচ্ছে, তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? আচ্ছা যাই হোক, তুমি যে আমাকে মেরে ফেলতে গেছো সেই বিষয়ে আমার কোনো রাগ নেই। তুমি আমাকে হাজার মেরে ফেলার চেষ্টা করলেও জাংকুকের হাত থেকে মুক্তি পাবে না। যতদিন বাঁচবে আমার হয়ে থাকতে হবে। মরলেও তোমাকে নিয়েই মরবো। তাই আমাকে তুমি মেরে ফেলার চেষ্টা করলেও যে কাজে আসবে না। তা আমি জানতাম, তুমি তো শাস্তি পাবা অন্য কারণে। আমার অনুমতি ছাড়া আমার থেকে এত দূরে থাকার কারণে শাস্তি পাবে তুমি, করুণ শাস্তি। জাঙ্কুকের প্রত্যেকটা কথা তের বুকে গিয়ে বিঁধল। ওর চোখটা ছলছল হয়ে গেল। তের ইচ্ছে করছে কেন তে এমনটা করেছে সবটা বলতে, ওর ভিতরে জমে থাকা প্রত্যেকটা কথা কৈফিয়ত সব জাঙ্কুকের কাছে পেশ করতে, কিন্তু তের অভিমান এতটাই যে সেগুলো বলতে গিয়েও আটকে যাচ্ছে। তে কাঁদতে কাঁদতে বাসায় ঢুকিয়ে কারো কথার কোনো জবাব না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর নিজের আলমারির ভেতরে রাখা একটি ডায়েরি বের করে ডায়েরি ঘেটে ডায়েরির শেষ পাতায় জাংকুক আর তের একটা ছবি বের করলো। ছবিটা তের সাথে তোলা জাংকুকের প্রথম ছবি। সেদিন ছিল তের জন্মদিন। ওখানেই তে জাংকুককে দেখেছিল। তে রেস্টুরেন্টের সবাইকে কেক খাইয়েছিল। তখনই তে দেখে রেস্টুরেন্টের এক কোণে খুব বিষণ্ণ মনে জাংকুক কিউব সলভ করছিল। চেহারায় মনে হচ্ছিল কত কষ্ট লুকিয়ে আছে। তের এমনটা দেখে খুব খারাপ লেগেছিল। ওই দিন খুব জোর করে জাংকুককে কেক খাইয়ে দিয়েছিল আর হাসিয়ে ছেড়েছিল অনেক চেষ্টার পর। যখন জাংকুক একটু হাসে তখন তে একটা সেলফি তুলেছিল জাংকুকের সাথে। তারপর থেকেই তো নানাভাবে জাংকুকের সাথে দেখা হয়ে যেত আর তেও সর মনে অনেক কথা বলতো। জাংকুক তেকে নিজের ভালোবাসার কথা বলে। তে যখন রাজি হয় না তখন জাংকুক জোর করে তেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। জাংকুকের সাথে তোলা তে সেই ছবিটায় হাত বুলিয়ে দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন ফিরে এলেন আমার জীবনে, বলুন কেন? আর কত কষ্ট দিতে চান আমাকে? হ্যাঁ, নিজের হাতে আমি আপনাকে মারার চেষ্টা করেছি, কারণ আমি আমার বাবার খুনির সাথে কিভাবে সংসার করব, বলুন কিভাবে? আপনি আমাকে কত কষ্ট দিয়েছেন, আমি তো সব মেনে নিয়েছিলাম। আপনি বললেন আমি নাকি আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু এটা তো সত্যি না। হ্যাঁ মানছি, প্রথম প্রথম খুব রাগ হয়েছিল আপনার উপর, ঘৃণা করতাম আপনাকে, কিন্তু পরে আপনাকে তো ঠিকই ভালোবেসে ফেলেছিলাম। আমি জানি আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, দিন শেষে আমার ক্ষতে আপনি ঔষধ লাগিয়ে দিতেন, পাগলের মতো ভালোবাসতেন। তাই একটা সময় আপনার করা এসব পাগলামি মেনে নিতে চেয়েছিলাম আমি, কিন্তু আপনি কি করলেন? এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন বলতে আমার বাবাই ছিল। যখন আমি ওই ছবিগুলো পেলাম যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল আপনি নিজের হাতে আমার বাবাকে খুন করেছেন, আমার কেমন লেগেছে একটাবারও ভেবেছেন? আমি আমাদের অনাগত সন্তানের কথা আপনাকে জানানোর আগেই আমার হাতে আপনার করা নির্মম কর্মকাণ্ডের ছবি। তাই আপনি বলুন না, একটা মেয়ের পক্ষে কি এটা সহ্য করা যায়? কোনোদিনও তো এটা আমি ভুলতে পারবো না, আর না আপনাকে ভালোবাসতে পারবো। আপনি যত যাই করুন না কেন, কখনো আমি আপনার হব না, আর না তেকুকের কথা আপনাকে জানতে দিব। আপনি একটা সাইকো, আর আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলাম, শুনতে পেরেছেন? আর এই জন্য আমার এই কাজের কোনো অনুশোচনা নেই, কোনো অনুশোচনাই নেই আমার। এই কথাগুলো বলিতে অঝরে চিৎকার করে কাঁদতে লাগলো। মাঝরাতে কারো হাতের ছোঁয়ায় হুড়মুড় করে উঠে পড়েতে তাকিয়ে দেখে জাংকুক ওর দিকে নেশাগ্রস্ত নজরে তাকিয়ে আস্তে আস্তে ওর গালে আঙুল দিয়ে স্লাইড করছে। তে হঠাৎ করে এমনটা দেখে কোনো কিছু না ভেবে যেই চিৎকার দিতে যায় অমনি জাংকুক তীর মুখটা চেপে ধরে। চুপ, এইভাবে কেউ চিৎকার করে বউ? সবাই তো তাহলে তোমাকে পাগল বলবে যে তে তার মৃত স্বামীকে দেখে চিৎকার করছে। কখন এসেছেন আপনি, তাও আবার এত রাতে? ও মা, নিজের বউয়ের কাছে আসতে আবার দিনক্ষণ বুঝে আসতে হয় নাকি? আমার ইচ্ছে হয়েছে বউকে একটু আদর করি তাই চলে আসলাম। কতদিন না, কত বছর বউকে আদর করি না বলে কথা। এই বলে তের উপর ঝুঁকে পড়ে গেল। অমনি তে হালকা ধাক্কা দিয়ে উঠে বসে পড়লো, তারপর দ্রুত বিছানা থেকে নেমে যেতে গেল। অমনি জাঙ্কুক তের হাঁটু শক্ত করে ধরে ধাক্কা দিয়ে বিছানা শুয়ে দিল আর শক্ত করে চেপে ধরলো।
ছাড়ো না, ব্যথা লাগছে। আমি আপনার থেকে কোনো আদর চাই না। বাহ, খুব সাহস হয়েছে দেখছি এই কয়দিনে তোমার। কিন্তু আমার সামনে এসব সাহস দেখিয়ে যে কোনো লাভই হবে না, তা নিশ্চয়ই জানো। আমি যেটা চাই সেটাই হয়। একদম মুখ বরাবর ঝুঁকে কথাগুলো বলল। আপনি কেন বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি না, থাকতে চাই না আপনার সাথে। আপনি একটা সাইকো, বুঝেছেন? নিজের নিউরোলজিস্ট হয়ে নিজের অসুখটা বুঝেন না? কেউ একজন আপনার সাথে থাকতে চায় না আর আপনি জোর করে তাকে ধরে রাখতে চান। আমার জীবনে একমাত্র তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া তো আমার জীবন ফাঁকা। কেউ নেই আমার জীবনে। তাই তোমাকে পাওয়ার জন্য আমাকে যদি সাইকো হতে হয় আমি তাই। হ্যাঁ, আমি সাইকো। শুধু তোমার জন্য। একটা দিন তোমার শরীরের ঘ্রাণ না পেলে, হাসি মুখ না দেখলে, বাচ্চাদের মতো ভয় পাওয়া তোমার এই খোলা চুল, তোমার ঠোঁট টানা টানা মায়া ভরা চোখ, এগুলো না দেখলে যে আমার শান্তি লাগে না। বুকের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায়। এই ৩ বছর আমি প্রত্যেকটা রাত নিজের বিছানায় তোমাকে পাশে না পেয়ে কত যে তড়পেছি। আমার ঘুম নষ্ট করে তুমি আরাম করবে তা তো হয় না বউ। অনেক খুঁজে তোমার খোঁজ পেয়েছি। তুমি ভাবলে কি করে এখন একটা রাতও আমি তোমাকে ছাড়া কাটাবো? কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের চোখ থেকে জল চলে এলো। তে জাঙ্কুকের এই চোখের জল দেখলো। জাঙ্কুক এর আগেও এমন করেছে, বাচ্চাদের মতো পাগলের মতো করতেও তেকে না পেয়ে। আজও সেই একই রকম চোখে জল। ভালোবাসার জন্য আকুতি দেখতে পাচ্ছে তে। ছেড়ে দিন বলছি আমাকে। আমার এসব শুনতে ভালো লাগছে না। বুঝেছি। আমার আদর পাওয়ার জন্য তুমি আর অপেক্ষা করতে পারছো না, তাই না? এই ৩ বছরে তোমার শরীরে তো আমার ভালোবাসার চিহ্ন এক ফোঁটাও পড়েনি। আজকে থেকে আবার শুরু হোক। আমার ভালোবাসার চিহ্নে আষ্টে পৃষ্ঠে যাবে তোমার শরীর, ঠিক আগের মতো। তখন এই যে ছাড়ুন, ভালোবাসি না, এসব কথা আপনা আপনি মুখ থেকে ঠিক চলে যাবে। এই বলে আস্তে আস্তে ঠোঁটে যে ঠোঁট ডুবিয়ে দিতে গেল, অমনি থেমে গেল। আর জাঙ্কুক বলল, হুম, এইভাবে না। আজকে আমার বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে সাজাবো, তারপর প্রাণ ভরে বউটাকে দেখবো আর আদর করব। এই বলে বিছানা থেকে তেকে কোলে তুলে নেয়। ছাড়ুন বলছি। কি করছেন আপনি? এবার কিন্তু সত্যিই চিৎকার করব। তুমি এখন এমন বোকা বোকা কথা বলো। জাঙ্কুক যেটা একবার ভাবে সেটা করা থেকে কেউ আটকাতে পারে না। সবাইকে ডাকলেও যেটা জাঙ্কুক চাচ্ছে সেটাই করে ছাড়বে। শুধু একটু সিন ক্রিয়েট হবে আর কি। আর বউ, তুমি তো জানোই আমার শক্তির কাছে তোমাকে হার মানতেই হবে। সবসময় তাই হয়েছে। তাই ছোড়াছুড়ি করেও লাভ নেই, কারণ আমার যা করার আমি তা করবই। জাঙ্কুকের মুখে এমন কথা শোনার পর তে একদম চুপ হয়ে গেল। আর তাছাড়া এখন চিল্লাচিল্লি করলে বাচ্চাটাও জেগে যাবে। আর তখন হয়তো জাঙ্কুক বাচ্চার খবরও পেয়ে যাবে। আর বাচ্চাকেও যদি ওদের মধ্যে কাটা ভেবে মেরে ফেলে। তাই চুপচাপ কিছু না বলে জাঙ্কুকের কাজে সম্মতি দিতে থাকে। এই তো চুপচাপ হয়ে গেছে আমার লক্ষ্মী বউটা। জাঙ্কুক তেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে আস্তে আস্তে গোসল করিয়ে তারপর টাওয়ার শরীরে পেঁচিয়ে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর তের আলমারি থেকে এক এক করে সব শাড়ি বের করে নিজের পছন্দ মতো একটা শাড়ি বাছাই করে তেকে পরিয়ে দেয়। তারপর তেকে নিজের হাতে একদম পুতুলের মতো সাজিয়ে দেয়। এই তো এখন একদম জাঙ্কুকের বউয়ের মতো লাগছে আমার পুতুল বউ। তের কোমরে হাত দিয়ে ওকে নিজের সাথে টেনে মিশিয়ে নিয়ে তের কপালের সাথে জাঙ্কুক নিজের কপাল ঠেকিয়ে বলল, এদিকে। তের মুখে কোনো কথা নেই, ও শুধু চুপচাপ মাথা নিচু করে আছে। এরপর জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুয়ে আস্তে আস্তে তেকে আপন করে নিতে থাকে। আজ আবারও মিলন হয় তে আর জাঙ্কুকের। সারাটা রাত নিজের পুরোটা দিয়ে ভালোবাসে জাঙ্কুক তেকে। আর এদিকে তে পাথরের মতো সবটা চুপচাপ মেনে নেয়। একটা সময় তে জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে পড়ে। আর জাঙ্কুকও খুব শান্তিতে তার ভালোবাসার মানুষকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা প্রখর রোদের ঝলকানি দেখে তের ঘুম ভেঙে যায়।
আশেপাশে তাকিয়ে দেখে জাংকুক নেই। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, তারপর চাদর পুরো শরীরে মুড়ি দিয়ে ওয়াশরুমে চলে গেল। অমনি তের চোখ পড়লো আয়নার দিকে। ও আরো খতিয়ে দেখার জন্য একদম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ও দেখতে পেল ওর ঠোঁট পুরো লাল হয়ে ফুলে গেছে, তারপর পুরো শরীরে, ঘাড়ে, গলায় ছোপ ছোপ লাল লাল দাগ। আর বুঝতে বাকি রইল না দাগগুলো কিসের। একটা সময় এই দাগগুলো তের কাছে ভালোবাসার চিহ্ন লাগলো, এখন ওর কাছে ঘৃণা ছাড়া আর কিছুই না। তে রুম থেকে বের হয়েই দেখে বড় মা আর ইউনজুন খাবার টেবিলে বসে আছে তের জন্য। দাঁড়াতে, কি হয়েছে তোর? মা বলল তুই নাকি কালকে রাতেও খাসনি। তুই না খেলে আমরা খাই কেমন করে বলতো? তুই তো জানিস তে, তুই আমার জীবনে আর মায়ের জীবনে কতটা ইম্পর্টেন্ট। আর তুই কিনা ওই জানোয়ার জাংকুকের কথা ভেবে। আহ, ইয়ংজন ভাইয়া, মুখের ভাষা সংযত করো, ভুলে যেও না উনি তেকুকের বাবা। আমি বললাম তো আমি কলেজ থেকে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও, আমি আসছি, আমার কাজ আছে। ইয়ঞ্জনের মনে হলো কেন জানি তে জাংকুকের পক্ষে কথা বলল। না না, এমনটা তো হতে দেওয়া যাবে না। 3টা বছর ধরে বহু কষ্টে যাকে আমি এখানে এনেছি, আজকে এত সহজে তো লাগাম ছাড়া যাবে না। যা করার এক্ষুনি ব্যবস্থা করতে হবে। এতদিন ভাবতাম তেকুকে ভালোবাসলে তের মন হয়তো বলবে, আমার প্রতি ভালো লাগা তৈরি হবে। কিন্তু এই তেকুকের জন্য যদি ধীরে ধীরে তের জাংকুকের প্রতি দুর্বলতা হয়ে যায়, তাহলে না আমি রাজকন্যা রাজত্ব পাবো, না আমি প্রতিশোধ পূর্ণ করতে পারবো। দরকার পড়লে এই তেকুককে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। মনে মনে কথাগুলো বলতে থাকলো। 9টার দিকে তে হসপিটালে গিয়ে পৌঁছায় এবং কমন রুমে গিয়ে অ্যাপ্রন কালেক্ট করে পরে নেয়। ল্যাবে গিয়ে সেখান থেকে আগে দেখলো বান্ধবীরা বসে আছে। কি রে তে, তুই আজও লেট? কি হয়েছে বলতো তোর? তুই জানিস জেকে স্যার এসে 3বার করে তোকে খুঁজে গেছে। আর একজন বলে উঠলো, এই তুই এই কথাটা শুনেছিস? কালকে রাতে ওই বেচারাকে কেউ এমন বাজে ভাবে মেরেছে যে সে কোমা চলে গেছে। তের আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। তে কেবিনে চলে গেল, তারপর জিজ্ঞাসা করেই বসলো, আপনি কেন ওর সাথে এমনটা করলেন? একদম নাকা সাজবেন না। ওকে আপনি মেরেছেন তাই না? হুম, কে বলেছে আমি মেরেছি? ওকে মেরেছে জাংকুক ওর বউকে টাচ করার জন্য। মানুষকে নির্মম ভাবে মারা ছাড়া আপনি আর পারেনটাই বাকি। হ্যাঁ পারি তো, বউকে পাগলের মতো ভালোবাসতে রাতের বেলা যখন আমি জেগে থেকে জাংকুক হয়ে পড়ি। ওই যে দেখো তোমার ঠোঁটে, আমি কি পারি তার নিদর্শন আছে। আপনার সাথে কথা বলাই বৃথা। আর আমাকে এত জলদি ডাকলেন কেন? আমার বউকে আমি যখন ইচ্ছে ডাকতে পারি, এটার জন্য নিশ্চয়ই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে না। আমার কেন যেন মনে হচ্ছে তে, তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছ। তুমি নিশ্চয়ই জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। মা- মানে কি লুকাবো আমি? জাংকুকের মুখে এমন কথা শুনে তের ভয়ে গলা শুকিয়ে গেল। একবার তোমার মিথ্যা কথা সহ্য করেছি বলে বারবার তোমাকে ছেড়ে দিব, এমনটা ভাবলে তোমার ভুল হবে। তোমার তলপেটে আমি কাল যেই স্ট্রেস মার্কটা দেখেছি সেটা কিসের? আমি যতদূর জানি কারো সিজারিয়ান বেবি হলে তার পেটে এমন দাগ হয়ে থাকে। জাংকুকের এমন কথায় তের ভয়ে পুরো শরীরে কাঁপতে শুরু করলো। এ কি, তুমি কাঁপছো কেন বউ? আমি কি তোমাকে বকেছি, মেরেছি? কিছুই তো করিনি, শুধু সত্যিটা জানতে চেয়েছি। একটা সহজ প্রশ্ন। আমি বলছি বউ, তুমি যদি এখন সত্যিটা বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, সবটা মেনে নিব। আর যদি মিথ্যে বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তে কাঁপতে কাঁপতে কাঁপা গলায় বলল, মানে আবার কি করবেন আপনি? এইটা বলতে বলতেই তের ফোনে কল আসলো। আর তে কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলো, তারপর যা শুনলো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কাঁদতে কাঁদতে তের বড় মা বলে উঠলো, তেকুককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা শুনে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে তের সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে বউ? কাউকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আমারও হয়েছে যখন তুমি আমাকে মিথ্যে কথা বললে। আমার সন্তানের কথা 3 বছর আগেও আমাকে জানাওনি, আজও আমাকে তুমি জানালে না। এই যে ঠিক তুমি যতটা কষ্ট পেয়েছো এই খবরটা জানার পর ঠিক আমি ততটাই ক্ষত বিক্ষত হয়েছি। তোমার সাহস কিভাবে হলো আমার থেকে তেকুকের কথা লুকানোর? হ্যাঁ আমি লুকিয়েছি তেকুকের কথা,
কেন বলবো? যাতে করে আপনি ওকে মেরে ফেলেন। শুনে রাখুন, তেকুক শুধু আমার সন্তান। আর আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা সাইকো সন্তানকে নিজের গর্ভে ধারণ করব, যাকে আমি ভালোবাসি না। তার জোর করে করা ভুলের ফসল আমার গর্ভে আছে জানলে কবেই মেরে ফেলতাম। ও আপনার সন্তান না, ও অন্য কারো। ঠাস করে তের গালে জাঙ্কুক দিয়ে বসলো চড়। তে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। শুধু এটা হসপিটাল বলে তোমার এই কথাটার জবাব এত হালকার উপর দিলাম, না হলে তোমার এই কথার জবাব তোমার হাড় মাংস আলাদা করে তারপর দিতাম। তবে ওয়ার্নিং করছি তে, যা করছো ফার্দার তুমি যদি এমন কথা বলেছো জানে মেরে ফেলবো। ভুলেও আমার ভালোবাসার উপর কোনো কলঙ্ক লাগাতে যেও না। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না। বিশ্বাস আছে আমার ভালোবাসার উপর। গটের দিয়ে জাঙ্কুকের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। বিশ্বাস করুন, আমি তিকুককে ছাড়া বাঁচবো না। আপনি ওর কোনো ক্ষতি করে দিবেন ভেবেই আমি ওর কথা আপনার থেকে লুকিয়েছি। আপনি আমার তিকুকের জীবন ভিক্ষা দিন। জাঙ্কুক তীর বাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বলল, এই তে তাকাও আমার দিকে। তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে আমি আমার সন্তানকে মেরে ফেলবো? কতটা নিষ্ঠুর ভাবো তুমি আমাকে। 5 বছর বয়স যখন আমার বাবা মাকে আমি আমার নিজের চোখের সামনে মরতে দেখি, তারপর থেকে মানুষের লাথি ঝাঁটা খেয়ে শিশুকাল কেটে যায়। কখনো আমাকে কেউ কাছে এসে ভালোবাসেনি। তারপর থেকে আমি ঠিক করি জোর করে সব আদায় করে নিব। অক্লান্ত পরিশ্রম করে আমি আজকের জায়গায় এসেছিলাম ঠিকই, কিন্তু জীবনে আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। তারপর পেলাম তোমাকে। তুমি একমাত্র মানুষ ছিলে যার কারণে এই ইন্ট্রোভার্ট জাঙ্কুক হেসেছিল। তাই তোমাকে আমি আমার জীবন থেকে কি করে যেতে দিই? তুমি কখনোই বুঝবে না ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। আরে ভালো তো সবাই বাসে, কিন্তু কয়জন ভালোবাসা মানুষের প্রতি সাইকো হয় তুমি জানো? তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো, তা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই কারো কাছ থেকে জেনে যাই, কিন্তু তবুও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করিনি, কারণ কাজটা যে আমার ভালোবাসার মানুষ করেছে ওর সব অধিকার আছে আমার উপর। তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার এই পাগলামো ভালোবাসাই আবার আমাকে তোমার কাছে ফেরাবে। আর দেখো আল্লাহ তাই করেছে। আমার মতো কেউ তোকে ভালোবাসতে পারবে না বউ। আর দেখুক তো আমারও অংশ। ছেড়ে দাও, তুমি কখনো বুঝবে না। সত্যি বলতে তুমি বোঝো কি বোঝো না তাতে আমার কিছু আসে যায় না। দেখুক কি চাই তোমার, তাই না? পাবে, একটা শর্তে। আমি আপনার সব শর্ত মানবো। প্লিজ আমার দেখুককে শুধু আমাকে দিয়ে দিন। তোমাকে আবার জাংকুকের বউ হয়ে উঠতে হবে। তোমাকে তোমার বাড়ি ছেড়ে আবারও সেই জাংকুকের ঘরে যেতে হবে। যদি রাজি থাকো তাহলে তেগুকে পাবে, না হলে তেগুক আমার। এখন বাড়ি যাওতে তোমার কাছে ভাবার জন্য শুধু বিকাল অবধি সময়। আর হ্যাঁ, তুমি যদি তেগুককে নাও চাও তবুও তোমাকে আমার কাছেই থাকতে হবে। জোর করে আবারও তুলে আনবো তোমাকে। শুধু পার্থক্য এতটুকুই, তেগুককে কাছে পাবে না। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। ইয়োর টাইম ইজ স্টার্ট নাও। তে আর একটা কথা বাড়ালো না। দৌড়ে হসপিটাল থেকে বাইরে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তে নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে নিজের রুম থেকে। তের এভাবে ব্যাগ গুছিয়ে আসা দেখে বাকিরা অবাক হয়ে যায়। কেউ প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয়, আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। দেখুক কোথায়, আমি ওর কাছেই যাচ্ছি। আজ থেকে আমি জাংকুকের কাছে থাকবো। ও মরেনি ভাই, ও ফিরে এসেছে আর আমি ওর কাছেই যাচ্ছি। আমি ওর সাথে আবার সংসার শুরু করব। তের মুখে এমন কথা শুনে চরম অবাক হলো ইয়ঞ্জুন। ওর এতদিনের খেলা কি ভেঙে যাবে? ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তে ব্যাগ গুছিয়ে বাইরে নামতেই দেখতে পেল জাংকুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি। জাংকুক তের জন্য গাড়ির দরজা খুলে দেয়। তে ভিতরে ঢুকে জাংকুক ড্রাইভ করতে করতে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। আজ এতদিন পর আমার রাজকুমারী আমার বাড়িতে আসছে। রাজকুমার তো কিছুটা ভিন্নভাবে তাকে স্বাগতম জানাবি, এমনটা বলি তেকে কোলে তুলে নেয় আর মেইন গেটের দিকে সোজা হাঁটতে শুরু করে। তের যেন মুখে কোনো কথাই নেই, শুধু এক দৃষ্টিতে তার রাজকুমারের দিকে তাকিয়ে আছে। দুপাশ থেকে সার্ভেন্ট গুলো ফুলের পাপড়ি ছুটতে থাকে আর ওদের পিছু পিছু ইয়ঞ্জুন আর ওর মাও চলে আসে। গেটে প্রবেশ করার সাথে সাথে ঠাস ঠাস করে চারদিকে বেলুন ফুটলো আর আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে
তে কোলে থাকা অবস্থায় জাংকুককে জড়িয়ে ধরে ওর বুকে মাথা লুকিয়ে নেয়। তেকে এমন ভাবে ভয় পেতে দেখে মুচকি এসে জাংকুক তের কানে কানে বলে, ভয় পেও না বউ, আমি আছি তো, সামনে তাকিয়ে দেখো। জাংকুকের এমন কথা শুনে তে খানিকটা লজ্জা পেয়ে বুক থেকে মাথা তুলে নেয়, তারপর সামনে তাকিয়ে দেখে চারদিকে শুধু তের ছবি যেমনটা আগে ছিল। দোলন চাপা ফুলের ঘ্রাণে চারদিকে মোমো করছে। জাংকুক আজও ভোলেনি তের দোলন চাপা ফুল খুবই পছন্দ। এরপর আস্তে আস্তে তেকে কোল থেকে নামায়। জাংকুক সুযোগ বুঝে একটা কাপড় এনে তের চোখটা বেঁধে নেয়। তারপর ওর হাত ধরে ওকে সিঁড়ি বেয়ে ওদের বেডরুমে নিয়ে যায়। তে যেন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। যেই তের চোখগুলো খুলে দেওয়া হয় অমনি যেন ওর চোখ ভরে ওঠে। ও দেখে ওদের বেড বরাবর ওয়ালটায় বড় করে তে আর জাংকুকের ছবি, ঠিক মাঝখানটা একটা হার্ট শেপ আছে যার মাঝখানে সুন্দর করে তেকুকের ছবি বসানো। তে যেন পুরো অবাক, এতটুকু সময়ের মধ্যে জাংকুক এত কিছু করলো কিভাবে। এতটা সারপ্রাইজ পাবে ও কখনোই আশা করেনি। হঠাৎ করেই তের কানের কাছে আসলো, আধো আধো গলায় শুনতে পেল, মাম্মা, মাম্মা। তের আর বুঝতে বাকি রইল না যে কণ্ঠটা কার। ও চারদিক তাকিয়ে খুঁজতে লাগলো তেকুককে, তারপর খেয়াল করলো আওয়াজটা নিচ থেকে আসছে। যাই ও মাথা নিচু করলো, ও দেখলো জাংকুক হাঁটু গেড়ে বসে আছে। ওর হাঁটুর উপরই ওর গলা জড়িয়ে বসে আছে তেকুক। না, শুধু তেকুক বলে ভুল হবে, রাজকন্যা তেকুক। তেকুককে রাজকন্যার মতো সাজিয়েছে। তেকুকের মাথায় একটা সুন্দর মুকুট আর হাতে আর একটা মুকুট নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। অবুঝ শিশু হলে কি হবে, এতদিন পর প্রথম বাবার কোল পেয়ে ওর মুখে হাসির রেখা স্পষ্ট। হয়তো এটাই রক্তের বন্ধন। তে যেন সাময়িকের জন্য অতীতে কি হয়েছিল সব ভুলে গেল আর আঁকড়ে ধরলো বর্তমানকে। ওর কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে ওর থেকে এরকম সুখী আর কেউ নয়। ও নিচে বসে পড়লো, তারপর ওর হাত দিয়ে জাংকুকের চোখের পানি মুছিয়ে দিল। জাংকুক তেকুকের কপালে চুমু দিয়ে বলল, অনেক ভালোবাসি বউ। তেকুকের মাম্মা, তাকিয়ে দেখো, সবটা ঠিক আগের মতো আছে। তোমার এই সাইকোটাও আগের মতোই আছে। শুধু ছিলে না তুমি আমার কলিজা, আর আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের সন্তান তেকুক। তুমি ছাড়া তোমার এই সাইকোটা কিচ্ছু বোঝে না, বিশ্বাস করো বউ। এ জীবনে তাই তুমি আর তোমার এই সাইকোটাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, তাহলে না আমি বাঁচবো বউ, না তুমি। তেও কান্না করতে করতে তেকুকের গালে একটা চুমু খেলো, তারপর জাংকুকের হাত থেকে ফুলগুলো নিয়েই জাংকুকের বুকের বাঁ পাশে মুখ লুকালো। জাংকুক বুকের এক পাশে তার কন্যা সন্তানকে আর এক পাশে তার ভালোবাসাকে জড়িয়ে ধরলো। এইসব দেখে ইয়ঞ্জুন রাগে ফুঁসতে থাকে, কিন্তু রাতে ইয়ঞ্জুন আর ওর মা থেকেই যায়। তে বেশ ভাবনায় পড়ে যায়, আসলে কি এই লোকটা তার বাবাকে খুন করেছে, নাকি তার কি কোথাও ভুল হয়েছে। রাতে তেকুকে ঘুম পাড়িয়ে তে বিছানা থেকে নেমে যায়। পিছন থেকে জাংকুক এসে জড়িয়ে ধরে এবং ঘাড়ে না ঘেঁষতে ঘেঁষতে বলে, আজ চন্দ্রবিলাস করব তোমার কোলে মাথা রেখে। বলি তেকে কোলে নিয়ে ছাদে চলে যায়। তেকে দোলনাতে বসিয়ে নিজে তের কোলে মাথা রাখে। তে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দেয়। মনের কৌতূহল থেকে জিজ্ঞাসা করে, আমার আপনার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে। জাংকুক তের মুখে আঙুল দিয়ে বলে ওঠে, এখন কিছু জিজ্ঞাসা করো না, সময় হলে তুমি নিজেই জানতে পারবে, একটু অপেক্ষা করো শুধু। সকালে তের ঘুম ভাঙে, তখন তে নিজেকে বিছানায় আবিষ্কার করে। তের আর বুঝতে বাকি থাকে না যে জাংকুকই ওকে বিছানায় এনেছে। বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তেকুক ওর পাশেই ঘুমিয়ে আছে, কিন্তু অপর পাশে জাংকুককে দেখতে পেল না। তে ব্যস্ত হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। আজ শুক্রবার। জাংকুক শুক্রবার একটু বেশি জগিং করে। তে তাড়াহুড়ো করে আলমারি থেকে কাপড় বের করতে যাবে, তখনই দেখতে পেল একটি অ্যালবাম। খুব কৌতূহল জাগলো দেখার। তারপর এক এক করে পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো, সাথে একটা ব্রেসলেটও পেল, যেটা তার বাবার। সে বলেছিল এই ব্রেসলেটটা তার মেয়ের জামাইকে দেবে, কিন্তু ইয়ঞ্জন ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেননি, তাহলে এই ব্রেসলেট ওনার কাছে আসলো কি করে। ও আস্তে আস্তে সব পাতাগুলো দেখলো এবং লাস্ট পাতায় দেখতে পেল ইয়ঞ্জন আর জাংকুককে একটি ছবিতে। মেডিকেল কলেজের 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রছাত্রীর ফর্মাল কাপড়ের ছবি।
এইটা তো আমাদেরই মেডিকেল কলেজের 17 ব্যাচের ছবি। এখানে তো দেখছি উনি আছেন আর ইয়ঞ্জন ভাইও আছেন। কিন্তু ইয়ঞ্জন ভাই যদি ডক্টরি হয়ে থাকে তাহলে এখন কেন বিজনেস করে? ডক্টরি প্র্যাকটিস করে না কেন? এর আগে তো কেউ কখনো আমাকে বলেনি ইয়ঞ্জন ভাই মেডিকেলে পড়েছে। আর তারা একে অপরকে চেনে আগে থেকে, তাহলে ওনারা কেন অপরিচিতদের মতো ব্যবহার করেন? যেন কত রাগ একে অপরের প্রতি। এই ছবিতে থাকা মানুষগুলোকে আমাকে চেনাতে সাহায্য করবে বড় মা। হ্যাঁ, তিনিই পারবেন। এরই মধ্যে কি মনে করে রান্নাঘরে চলে যায়। তে শাড়ির আঁচলটা কোমরে গুজে আগে রান্নাঘরটা পরিষ্কার করলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে তের কপালে অনেকটা হলুদ গুঁড়ো লেগে গেল। সেদিকে তের কোনো হুঁশ নেই। তে জলদি রান্নাঘর গুছিয়ে কফি বিনস কোথায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নজর পড়লো উপরের দিকে, কিন্তু ওটা হাত দিয়ে সে নাগাল পাচ্ছে না। এখন কি করি? উনি তো এখনই চলে আসবে। আমার মতো খাটো মানুষ কাজের লোকগুলো কিভাবে এগুলো নাগাল পাবে? এসব ভাবতে ভাবতেই তে খেয়াল করলো কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে নিয়েছে। এতটাই উঁচুতে তুলেছে যে তার নিঃশ্বাস তের কোমরে এসে পড়ছে। তে তো বেশ বুঝতে পারছে কে এমনটা করতে পারে। এই কি করছেন? ছাড়ুন বলছি। জাঙ্কুক তেকে নামিয়ে এক টানে সামনে ঘুরে, তারপর কিছু না বলে শটাং তের ঠোঁট দখল করে নেয়। জাঙ্কুকের হাত দিয়ে তেকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। তে চোখগুলো বড় বড় করে নেয় আর বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক একদম শক্ত করে তেকে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর তেকে জাঙ্কুক ছেড়ে দেয়। খানিকটা দূরে সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তে। ও লজ্জায় আর মাথা তুলে তাকাতেও পারছে না, কারণ বাড়ি ভর্তি মানুষ যদি কেউ দেখে নেয়। এইটা আপনি কি করলেন? তে চোখ বাঁকিয়ে বলল, কি করলাম? বউকে কিস করলাম। কেন, আমি কি কিস করতে পারি না? এখন আমি আমার বউকে কিস করব বুঝি তোমার পারমিশন নিয়ে? আপনি কেন রান্নাঘরে এসেছেন বলুন তো, আমাকে বিরক্ত করতে? এই যে এটা করলেন, বাসার যদি কেউ দেখে ফেলতো কি হতো? কি হতো? আমার বাড়ি, আমার জিনিস, লোকের কি? আর আমি তো আমার বউটার একটু সাহায্য করতে এসেছিলাম। দেখছিলাম তুমি কফি বিনসটা নিতে পারছিলে না, তাই একটু হেল্প করলাম। আচ্ছা, 1 মিনিট, আপনার কপালে হলুদ লাগলো কিভাবে? ওই যে বউয়ের ভালোবাসা খেতে গিয়ে বউয়ের কপালের হলুদ আমার কপালে লেগে গেছে। যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বাইরে থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকছেন? হ্যাঁ এসেছি তো। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছিয়ে দাও। না দিলে দ্বিগুণ সময় ধরে তোমার ঠোঁটের উপর অত্যাচার করা হবে। উফ, সাইকো একটা আপনি। আসুন দেখি। জাঙ্কুক একটু মুখ ঝুঁকলো। তে আস্তে আস্তে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল জাঙ্কুকের কপাল। হয়েছে একদম পরিষ্কার, এবার যান। জাঙ্কুক তের কপালের হলুদটা মুছে তের কপালে চুমু খেয়ে চলে গেল।